আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান ফিরেছেন, এবার শেখ হাসিনাও ফিরবেন। এই যে আপনাদের এতদিনের প্রতীক্ষা, কবে আসবেন কবে আসবেন নেত্রী কবে আসবেন, এবার আমি বলে দিচ্ছি নেত্রী খুব শীঘ্রই ফিরবেন। কবে ফিরবেন না ফিরবেন সেটা বলার আগে একটু প্রাথমিক অন্য জিনিসগুলো একটু চর্চা করে নিই, তাহলে ওই প্রসঙ্গে আসতে আপনাদের সুবিধা হবে। এখন তারেক রহমান এসছেন। তারেক রহমান ৩০০ ফিটের যে জায়গা, সেখানে তার সম্বর্ধনা সভা টভা হয়েছে। যত লোক আসার কথা ছিল, কতটা এসছে সেটা আপনারা বিচার করবেন। তবে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে, আমাদের ময়দানের আয়তন হচ্ছে 61 একর টোটাল ময়দানের আয়তন। সেখানে 15 লাখ লোক জড়ো হয়েছিল। 15 লাখ, সেটা ছিল ছুটির দিন। 15 লাখ লোক যখন সভা ভেঙেছিল, ছুটির দিনেও কলকাতা অচল হয়ে গেছিল। এখন 300 ফিটে কত লোক হয়েছে সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারেন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে হ্যাঁ, শেখ হাসিনা ফিরলে পরে আপনারা কত লোক তাকে রিসিভ করতে যান, আমি এখন সেটা দেখব। তো শেখ হাসিনার কথায় পরে আসছি। গতকালকে সকালে যে মিটিংটা শেষ হয়েছিল, মুলতুবি হয়ে গেছিল, সন্ধ্যায় সেই মিটিংটা হয়েছে। গতকাল সকালবেলা ইউনূস সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি, এখন আর সংযোজন বিয়োজন করার এখন কোন রকম সুযোগ নাই। আর ওদিকে ওয়াকারও হুঁশিয়ারি দিয়েছিলেন যে খলিলুর রহমানকে নিলে পরে তিনি দেশ অচল করে দেবেন। এখন এই খবরটা যখন ভারতের কাছে আসে, তখন সেনাপ্রধান তখন ওয়াকারুজ্জামানকে ফোন করেন, আমাদের দ্বিবেদী সাহেব। ফোন করে উনি বলেন যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে দেশ চলে না। যেখানে আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে ভারত যখন চাইছে, তখন আপনাকে সেইভাবেই চলতে হবে। এখন ভারত কি চাইছে, প্রশ্নটা হচ্ছে সেটা। ভারতের যে এনএসএ অজিত দোভাল, তার সঙ্গে এই খলিলুর রহমানের সম্পর্ক ভালো, এটা আমি আগেও বলেছি, আবার বলছি। এবং বেশ পছন্দ করেন আমাদের এনএসএ অজিত দোভাল, তিনি বেশ পছন্দ করেন খলিলুর রহমানকে। তো যখনই খলিলুর রহমানকে যখন এই কটা নিয়ে আপত্তি যখন সেনার প্রধান তুলেছিলেন ওয়াকারুজ্জামান, তখন ওয়াকারুজ্জামানকে আমাদের অজিত দোভাল সেনাপ্রধান মারফত এই বার্তাটি পাঠিয়ে দেন। সন্ধ্যার সময় তার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র, দুটো একসঙ্গে, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দপ্তরের তাকে উপদেষ্টা বানানো হচ্ছে। আর এই যে খোদাবক্স চৌধুরী, যিনি শেখ হাসিনার সময় যে গ্রেনেড বিস্ফোরণের যিনি আইজিপি ছিলেন সেই সময়, তাকে ছাঁটাই করা হচ্ছে। এই দুটো ফাইনাল হয়ে গিয়েছে। আর একজন উপদেষ্টার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে ইউএস যা বলেছে, মানে আপনারা সবই জানেন, সার্জিও গোরের সঙ্গে কথাবার্তা হয়েছে, যে সুপারিশগুলো সার্জিও গোর করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একজন উপদেষ্টা, তার নামটা আমি জানতে পারিনি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই আইএসআই, তারপর আইসিস, তারপরে আপনার যে সমস্ত তুর্কিশ যে সমস্ত লোকজন রয়েছে, তাদেরকে ফেরানোর ব্যাপারে তিনি উদ্যোগী হয়ে কাজকর্ম করবেন। সেই কাজটা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এছাড়া জঙ্গি দমন টমন নিয়ে যে সমস্ত কাজগুলো করার, সেগুলো করা হচ্ছে। এদিকে জামাতের আমির তিনি বলেছেন যে আমাদের 8 নেতাকে আমাদের এসএফ এর সুরক্ষা দিতে হবে। যদি তারেক রহমান পায়, তাহলে আমরা কেন পাবো না? কারণ আমরাই 95% আমরাই কাজ করেছি। এই জুলাই বিপ্লবের কাজ করেছি। 5% বাইরের লোক ছিল। মানে ছাত্ররা যেটা করলো
সেটা জামাত খেয়ে নিল। ওই জন্য আমি অনেক আগে বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। এখন মিলছে আমার আমার সেই কথা 1 বছর 1.5 বছর আগের পুরনো বলেছিলাম যে আন্দোলন কিন্তু ছাত্রদের আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। হাইজ্যাক কার হাতে হয়েছিল? এই জামাতের হাতে, এনসিপির হাতে, কয়েকটা ছেলেপিলের হাতে, যে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। তো তারা এখন এসে এবং তারা বাড়তি নিরাপত্তাও চেয়েছে। এবার বুঝতে পারছে যে অবস্থা খারাপ হবে। এখন মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের একটা কথা হয়েছিল, সেটা হচ্ছে দীর্ঘ কথা হয়েছিল, একটা কথা নয়, দীর্ঘ কথা হয়েছিল বেশ কয়েকবারের মধ্যে। তার মধ্যে নির্যাস যেটুকু ছিল যে ভারত যেন আর গুঁ করে বসে থাকে না থাকে, যে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ফেরানো হবে, এই গুঁ ধরে যেন না বসে থাকেন। ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সেই ভুল আমরা সংশোধন করার চেষ্টা করছি, আপনারা একটু মানিয়ে নিন। অজিত দোভাল এই কথাটা গিয়ে শেখ হাসিনাকে বলেন। শেখ হাসিনা বলেন যে আমি বরাবরই বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেও আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতাম। এখন যখন সবাই মিলে আন্তর্জাতিকভাবে সবাই চাইছে যখন ইনক্লুসিভ নির্বাচন, আমিও গিয়ে নির্বাচন করব, অংশ নেব। নির্বাচনে অংশ নিয়ে আমি যদি জিতি তাহলে পরে আমি আবার প্রধানমন্ত্রী হব, যদি না জিতি তাহলে আমি বিরোধী দলে থাকবো। বিএনপি যদি জিতে তাহলে পরে বিএনপি থেকে কেউ প্রধানমন্ত্রী হবে, আর বিএনপি যদি না হেরে যায় তাহলে বিএনপি সেখানে হবে কি বিরোধী দলে বসবে। অংশগ্রহণ জামাতও করুক, আমার আপত্তি নেই, 13 দল করুক, আমার আপত্তি নেই। যত ছোটখাটো দল আছে, কমিউনিস্ট আছে যারা, তারাও সর্বস্তর থেকে লোক এনে ইনক্লুসিভ নির্বাচনটা, অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক। এইবার যে কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি কবে ফিরবেন। দেখুন, তারেক রহমান যখন ফিরেছেন তার আগে মার্কো রুবিও এবং সিআই এর লোকজন তার ওখানে উপস্থিত হয়েছিল, জর্জ বার্চারে, এবং ভারতও গিয়েছিল, ভারতের কিছু রয়্যাল অফিসার গিয়েছিলেন ওনার সঙ্গে আলোচনা করতে। আপনাদের মনে থাকতে পারে তারেক রহমান ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে দেশে তো ফিরতে পারি কিন্তু কিছু বাধা আছে। বাধাটা হচ্ছে ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দিচ্ছিল না। এটাও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে রাজি করিয়েছে, এবং তারেক রহমানের থেকে গ্যারান্টি নেওয়া হয়েছে তিনি দেশে ফিরে শেখ হাসিনার ফেরার ব্যবস্থাটি পাকা করবেন, নতুবা তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই আবার চলে যাবেন। তাহলে নির্বাচন কিছু হবে না। ফলে ইউনূসের উইকেটটা তো গেল। এবার ইউনূসের কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষ একটাই কথা বলেছে, আমি সব মেনে নিলাম, কিন্তু ইউনূস দেশ ছাড়তে পারবে না, ইউনূসকে দেশে থাকতে হবে, দেশে থেকে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। সে যা উৎপাত করেছে, যা লুটতরাজ করেছে, যা সন্ত্রাস করেছে, এবং যা দেশ ধ্বংস করেছে, যা মানুষ হত্যা করেছে, তার কনসিকুয়েন্স ওকে ফেস করতে হবে। ফলে ইউনূস দেশ থেকে পালাতে পারছেন না, তার তো পদও যাচ্ছে, পদও গেল, বলে না আমও গেল, ছালাও গেল। এবার শেখ হাসিনার প্রসঙ্গে আছি। শেখ হাসিনা, তার সঙ্গে এখন আলোচনা হয়ে একটা ডেট ফিক্স হবে, এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন শেখ হাসিনাও এখানে প্রাইভেট জেটে, ভারতবর্ষে প্রাইভেট জেটে অথবা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশাল C-130 দিয়ে তাকে দেশে পাঠানো হবে, পুরো প্রোটোকল দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট দিয়ে তাকে ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসা হবে। তখন আমি দেখব যে আপনারা কত লোক তাকে ভালোবাসেন এবং কত লোক আপনারা সেখানে জমায়েত হন। কবে ফিরছেন না ফিরছেন আমি আগাম আপনাদের বলে দেবো। এতদিন আপনারা অপেক্ষা করেছেন, আমায় বহু ফোন করেছেন, অনেক হতাশা ব্যক্ত করেছেন আমার কমেন্ট বক্সে। আজকে আমি আপনাদের অফিসিয়ালি বলছি, উনি ফিরছেন, বিজয় আসবেই। দ্বিতীয় কথা, কাল যে আমি মোদিজি সম্পর্কে বলেছি তাতে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমাদের দেশে। দিল্লি থেকে বেশ কয়েকটা আমার ফোন টোন এসছে,
আমাকে বলা হয়েছে কেন আপনি এটা বললেন, তাহলে কোনটা আমি বেঠিক বলেছি আপনি বলুন। আপনারা তো বলে দিতে হবে যে আমি কোনটা বেঠিক বলেছি। না, সবটাই তো মানছি, ঠিক আছে, আপনি সবই ঠিক বলেছেন, কিন্তু ওইভাবে হাত জোর করে ধন্য হো প্রভু এটা বলা আপনার বোধহয় একটু দৃষ্টিকটু হয়ে গেছে। আমি আমার আবেগকে সামলাতে পারিনি। যদি প্রধানমন্ত্রীজি যদি আহত হয়ে থাকেন তাহলে ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, এটাও আমি বলে দিয়েছি। সুতরাং আমি যেটা বললাম, আপনারা শেখ হাসিনার জন্য অপেক্ষা করুন। শেখ হাসিনা ফিরছেন, তিনি অন্তর্বর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং আমি আশা রাখবো তিনি প্রধানমন্ত্রী হয়ে আবার দেশ শাসন করবেন এবং সেক্ষেত্রে ভারত, রাশিয়া সবাই মিলে অংশগ্রহণ করে আবার বাংলাদেশকে 2-4 বছরের মধ্যে পুরনো জায়গায় ফিরিয়ে দেবে। আর আপনারাও শান্তিতে বসবাস করুন। এর মধ্যে ভারত আর যা যা করার সেগুলো ভারতবর্ষ কি করছে না করছে একটু ওয়েট করতে হবে। সবাই ভালো থাকবে। তারেক রহমান দেশে ফিরলেন, শেখ হাসিনা কবে ফিরবেন? তারেক রহমান দেশে ফিরেছেন এই ইস্যুতে আজকে বলতে পারেন আওয়ামী লীগ শিবিরে আরো বেশি হতাশা পেয়ে বসেছে। কিন্তু ভাই, হতাশার কিছু নেই, কান্নাকাটির কিছু নেই। আমাদের সবার চাওয়া বাংলাদেশে একটা সুস্থ রাজনীতি, সুস্থ রাজনীতির ধারা ফিরুক। এর অর্থ এই নয় যে তারেক রহমান দেশে ফিরেছেন বিধায় বাংলাদেশে আগামীকাল থেকে সুস্থ ধারার রাজনীতি চালু হয়ে যাবে, না। এই আশাটাও করতে পারেন না, এই স্বপ্নটাও দেখতে পারেন না। তবে আশাবাদী হতে ক্ষতি কি? তারেক রহমান আশা, শেখ হাসিনার পথ আসার পথ প্রশস্ত হতে পারে, আওয়ামী লীগের ফিরে আসার পথ প্রশস্ত হতে পারে। সবাই আশা করছেন। বিশ্ব শুধু বাংলাদেশকে কেন্দ্র করে তো রাজনীতি আবর্তিত হয় না, বৈশ্বিকভাবেও রাজনীতি আবর্তিত হয়। তারেক রহমান কেন ফিরলেন, কিভাবে ফিরলেন, কি কোন ইশারায় ফিরলেন, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। অথচ খেয়াল করে দেখুন, আজ থেকে ঠিক 1 মাসেরও কম সময় আগে, গত 29শে নভেম্বর তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন ছিল না 1 মাসেরও কম সময় আগে। কিন্তু 1 মাসের মধ্যে পরিস্থিতি কিভাবে পাল্টে গেল? 1 মাসেরও কম সময়ের মধ্যে এই কারণেই পাল্টে গেল যে আজকে যদি তারেক রহমান দেশে না ফিরতেন বা না ফেরেন, তাহলে আপনি এটি নিশ্চিত থাকুন যে দেশ দীর্ঘস্থায়ীভাবে একটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যেত। এই যে ওসমান হাদি নামীয় একটি ছেলে হত্যার শিকার হয়েছিলেন গত 12 ডিসেম্বর, গুলি খেয়েছিলেন। গুলি খেয়ে তিনি 18 ডিসেম্বর তার মৃত্যু ঘোষণা করা হলো। এই পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ একটা তাণ্ডব দেখেছেন এবং এই তাণ্ডব যদি থাকতো, কন্টিনিউ যদি এটি থাকতো, এখনো যে তাণ্ডব বন্ধ হয়ে গেছে তা নয়, এখনো ষড়যন্ত্র জারি আছে। এই তাণ্ডব যদি থাকতো তাহলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না। আরেকটি জিনিস, যে তারেক রহমান এবং বিএনপিকে গত 1-1.5 বছরে বিএনপির যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে বিএনপি কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্তি হয়ে গিয়েছিল। বিএনপি আবার ফর্মে এলো এই কয়েকদিনের মধ্যে, কিন্তু এই যে 1 মাসেরও কম সময়ের মধ্যেই বিএনপি আবারও ফর্মে এসছে। এই জন্য রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তারেক রহমান অবশ্যই কিছু কিছু বিষয় সেটেল করে দেশে এসেছেন, আন্তর্জাতিকভাবে এবং দেশীয় ইস্যুতে। কাজেই শেখ হাসিনা যে কিংবা আওয়ামী লীগ যে তারেক রহমান 1 মাসের কম সময়ে, অনিশ্চয়তা ছিল 1 মাসেরও কম সময় আগেও, 1 মাসের কম সময়ে দেশে ফিরে এলেন। আওয়ামী লীগ যে 7 দিন পরে ফর্মে ফিরে আসবে না, শেখ হাসিনা যে 15 দিন পরে ফেরার পরিস্থিতি তৈরি হবে না, এটি বলা যায় না। তবে এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বর্তমান বাংলাদেশের বন্দোবস্ত, বাংলাদেশের ব্যবস্থা তারেক রহমানের হাতেই ক্ষমতা তুলে দেবার একটা চিন্তা ভাবনা করছেন। সেটা ক্যান্টনমেন্ট বলুন, সেনাবাহিনী বলুন। এই যে তারেক রহমান আজকে যে দেশে ফিরলেন, তার প্রোটোকল, তার নিরাপত্তা, এসএসএফ তো আছেই, সিএসএফ আছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদের নিজস্ব ফোর্স আছে, আর্মি, বিজিবি, পুলিশ, যেভাবে প্রোটোকল দিয়ে এলেন, মনে হলো যেন তিনি প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে মনে হয় যে নির্বাচনটা করার দরকার কি? তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ করলেই রাষ্ট্রের টাকা পয়সা তো বেঁচে যেতে পারে। যাই হোক, শেখ হাসিনাও দেশে ফিরবেন মাস্ট। 1 মাসের মধ্যে বিএনপি ফিরেছে, তারেক রহমান ফিরেছে এবং এই ফেরাটা
সত্যিকার অর্থে বাংলাদেশে একটা বিশাল নেতিবাচক বাংলাদেশের পক্ষে যাওয়া থেকে অন্ততপক্ষে সাময়িকভাবে যে কোনোভাবে রক্ষা করবে বলে মনে করা হচ্ছে। আর আওয়ামী লীগের হতাশার কিছু নেই, নতুন আশায় একটা রাজনীতির একটা নতুন ডাইমেনশন নিয়ে নতুন ডাইমেনশনের মধ্যেই ঢুকে গেছে বাংলাদেশ, এবং এই ডাইমেনশনে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ যদি তাদের মতো করে, আওয়ামী লীগ যদি সুষ্ঠু রাজনীতি করতে পারে সত্যিকার অর্থে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থা এই মুহূর্তে, বাংলাদেশের জনগণের মধ্যে খুব ভালো অবস্থান আছে, ব্যাপক জনসমর্থন আছে, কিন্তু এই জনসমর্থনটাকে পিক করার মতো তো কাজ করতে হবে। এখনো যদি আপনি করোনার লকডাউন ডেকে বসে থাকেন তাহলে কি হবে? বিদেশে বসে নেতারা যদি মারামারি করেন, একজন আরেকজনের পেছনে লেগে থাকেন, আবার অনলাইনে কিছু নেতা বের হয়েছে আজকাল, তারা মনে করছে যে তারা এক একজন বিশাল নেতা হয়ে গেছে। এবং আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেই শোনা যে অনলাইন প্ল্যাটফর্মে তারা বৈঠকে ঢোকে, এমন কিছু লোকজন অনলাইনে নাকি আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছে, এবং তারা সিনিয়র নেতাদের সাথে পর্যন্ত দুর্ব্যবহার করে, এমন লোকজনও নাকি মানে আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছে। এইসব উড়াধুরা দিয়ে সংগঠিত করা যাবে না। আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব আছে, ধরে নিলাম যে এখনকার যে আওয়ামী লীগের জাতীয় কমিটি, জাতীয় সেন্ট্রাল কমিটি, এই সেন্ট্রাল কমিটির কি সবাই খারাপ? এখন আপনি নতুন ব্লাড নিয়ে আসবেন, ঠিক আছে, নতুন ব্লাডকে তো আপনি জানেন না, ওই নতুন ব্লাডকে দায়িত্ব দিচ্ছেন, ওই নতুন ব্লাডটা যে আওয়ামী বিরোধী কাজ করবে না, আর একটা আপনার আগের যেমন বিতর্কিত তৈরি হবে না এমন তো না। বর্তমানে যে কমিটিটা আছে সেটাকে নিয়েই, কিংবা সেটার যারা ভালো তাদেরকে নিয়ে, কিংবা একটা নতুন ঘোষণা তাদেরকে নিয়ে, তাদের সবাইকে যদি আজকে বাদ দিয়ে দেন, দিয়ে হঠাৎ করে যাদেরকে দেখছেন এখন অনলাইনে লাভঝাপ করছে তাদেরকে নিয়ে এসে বসাই দিলেন। তাদের নাই এক্সপিরিয়েন্স, নাই দলকে কিভাবে চালাতে, দলের পালস, বাংলাদেশের পালস গোনার মতো ক্ষমতা নেই, তাদেরকে নিয়ে এসে যদি বলেন যে তোমরা দায়িত্ব নাও, তাহলে তো হবে না। আওয়ামী লীগের জনবান্ধব, আওয়ামী লীগের বাংলাদেশের উপযোগী, বাংলাদেশ কি চায় সেই অনুযায়ী রাজনীতি করতে হবে, তাহলে আওয়ামী লীগও ফিরবে। হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। তারেক রহমান যেহেতু ফিরেছেন, তারেক রহমান যেহেতু ফিরতে পেরেছেন, কদিন আগেও একটা শঙ্কা ছিল যে আওয়ামী লীগ তো নাই, বিএনপি কি নাই হয়ে যাচ্ছে? বিএনপি যদি নাই হতো, ফাঁকা ফিল্ডে গোল দিত কারা আপনারা বুঝতে পারছেন? এই যে কদিন আগেও বিএনপি আসলে ছিল না, বিএনপি চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, দখলবাজি এগুলোতেই ব্যস্ত। যার দরুন বারবার একটি উদাহরণ চলে আসে, ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ভয়াবহ ভরাডুবি। সেই সময় কিন্তু বিএনপি ছিল না, এখনো আছে, এটা পুরোপুরি বলা যাবে না, কারণ অসংগঠিত বিএনপি, চেইন অফ কমান্ডহীন বিএনপি, সেই বিএনপির উপর যে আশা সবাই করছে, বাংলাদেশ বিশ্ব আশা করছে সেই বিএনপি বাংলাদেশকে একটা শেপে আনবে, সবার জন্য অবারিত সুযোগ উন্মুক্ত করবে, মানবাধিকার নিশ্চিত করবে, এই জ্বালাও পোড়াও দমন পীড়ন এগুলো বন্ধ করবে। সেই বিএনপি কতটা আশা পূরণ করবে? নির্বাচন খুব বেশি দিন না, 50 দিনেরও কম সময় আছে, বা 50 দিনের মতো। এই 50 দিন সময়ের পরে যে একটা নির্বাচন হবে, এই নির্বাচনটা হবার পরে বিএনপির পলিসি নির্ধারণ করবে বিএনপি আসলে বাংলাদেশের রাজনীতি করতে পারবে নাকি বাংলাদেশের রাজনীতি রসাতলে যাবে। বিএনপি যদি রসাতলে যায়, বাংলাদেশও রসাতলে যাবে। বিএনপি যদি রসাতলে যায়, আওয়ামী লীগও ফিরতে পারবে না। কাজেই এখন বিএনপির উপরে ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। আবার এই যে ভরসার কথা বলছি, গোড়া আওয়ামী লীগ, দুষ্ট আওয়ামী লীগ, শয়তান আওয়ামী লীগ, তারা সে কমেন্টে এমন কথাও বলেন যে আপনি আবার বিএনপির কথা বলছেন। ভাই, সবকিছু নেতিবাচক ভাবে দেখলে হয় না। আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা হোক। বিএনপি রাজনীতি করছে, বিএনপির প্রধান তারেক রহমান দেশে ফিরেছেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার সময়ের ব্যাপার, তিনি প্রধানমন্ত্রীর প্রটোকল পাচ্ছেন এই মুহূর্তে। যদি নির্বাচনটা হয়, অবৈধ সরকারের অধীনে একটা সাজানো গোছানো নির্বাচন হবে, সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন। হয়ে যাবার পরে ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে? এর মধ্যে যদি আওয়ামী লীগ সংগঠিত হতে পারে, আওয়ামী লীগ যদি আবার সেই বিএনপির ঈদের পরে আন্দোলনের মতো আন্দোলনের পরিস্থিতিতে ওই একই স্টাইলে যদি আন্দোলন করে, রাজনীতি করে, আমি খানিক আগে বললাম যে করোনার লকডাউন ডেকে দিয়ে বসে আছে আওয়ামী লীগের, এত মাথা, কর্মসূচির নাম করোনার লকডাউন কেন হবে? আপনাদের মাথা থেকে কি নতুন কিছু নিউ চিন্তা বের হয় না? নতুন চিন্তা বের হতে হবে। পুরনো মানুষদের দিয়েই, পুরনো ভালো ভালো মানুষদেরকে দিয়েই রাজনীতি করতে হবে। নতুন অনলাইনে ফুটফাট দুটো কথা বললো তাদেরকে দিয়ে যদি রাজনীতি করতে চান, তাহলে হবে না, সেই রাজনীতি আবারও মুখ থুবড়ে পড়বে। কাজেই আওয়ামী লীগ যদি সুসংগঠিত ভাবে রাজনীতি করতে পারে, এই মুহূর্তে দেশে ফিরতে পারছে না, ঠিক আছে, এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীতে আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা,
আওয়ামী লীগের উপরে নির্ভর করবে যে আওয়ামী লীগের ফেরা। কাজেই আরেকটা জিনিস যে বলতে হয় যে আমরা অনেকে এই কথা বলেছি যে বিএনপি যখন নাই অবস্থা হয়ে গেছে, বিএনপির যখন 12টা বাজিয়ে দিচ্ছে সাম্প্রদায়িক শক্তি, তখন কথাও আমরা বলেছি যে বিএনপি যদি এভাবে রাজনীতি করে তাহলে বিএনপির আগে আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে। কিন্তু মাথায় এটি রাখতে হবে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং রাজনীতির রং প্রতি ঘন্টায় প্রতিদিনে পাল্টায়। এই যে বললাম মাত্র 29শে নভেম্বর তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান দিয়েছিলেন যে আমি দেশে ফিরতে পারছি না, ফিরতে আমার বাধা আছে, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবারিত নয়, এবং অনেক কিছু বলাও যায় না প্রকাশ্যে 1 মাসেরও কম সময় আগে। কাজে এই 1 মাসের মধ্যে 15-20 দিনের মধ্যে সিনারি পাল্টে গেছে। কিন্তু আওয়ামী লীগের জন্য যে কোনো সময় ঠিক এভাবেই দেখবেন যে শেখ হাসিনা হঠাৎ করে 7-10 দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনা দেশে ফিরছে, কিংবা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, এমন ঘটনা ঘটবে। কাজেই আজকে যারা হতাশ হচ্ছেন, হতাশ হবার কিছু নেই। রাজনীতি করেন আপনারা, আপনি রাজনৈতিক কর্মী, আপনার বুঝতে হবে যে রাজনীতির কালার, রাজনীতির রং প্রতিনিয়ত পাল্টায়, সেটা অভ্যন্তরীণ আন্তর্জাতিক রাজনীতিতে। কাজেই হতাশ হওয়ার কিছু নেই। আওয়ামী লীগও ফিরবে, শেখ হাসিনাও ফিরবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। কাজ করলে ফিরবে, না করলে বিএনপির মতো অবস্থা হবে। বিএনপি 16 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, আওয়ামী লীগকে পতন ঘটাতে পারেনি। আজকে যদি আওয়ামী লীগেরও ঠিক একই পরিস্থিতি হয় তাহলে আর বলবার কিছু নেই, অপেক্ষা করতে হবে এরকম একটা যুগ সন্ধিক্ষণ। এরকম যুগ সন্ধিক্ষণ যেমন বিএনপির জন্য প্রায় 16 বছর পর এসেছে, আওয়ামী লীগেরও অপেক্ষা করতে হবে তেমনটা। কিন্তু আওয়ামী লীগ যদি বাংলাদেশের পালস গুনে, রাজনীতির পালস গুনে রাজনীতি করতে পারে তাহলে ফিরতে খুব বেশি সময় লাগবে না। কারণ বাংলাদেশের পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে, তারেক রহমান আসুন আর যেই আসুন না কেন, বাংলাদেশ সুষ্ঠুভাবে এই মুহূর্তে চালানো, উনি ক্ষমতায় যাবেন, প্রধানমন্ত্রী হবেন, মেয়াদ পূরণ করাটাই কঠিন হয়ে যাবে। সোজা কথা, দেশের মাজাই ভেঙে দিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারটি আওয়ামী লীগকে তো ক্ষমতায় বসায় দেবে না এখন। কারণটা হচ্ছে তাদের পিঠের চামড়া থাকবে না। ক্ষমতাচ্যুত করা থেকে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা থেকে সেনাবাহিনী থেকে শুরু করে সব পক্ষ যে সংবিধান বিরোধী, দেশের স্বার্থ বিরোধী কাজ করেছে, আজকে যদি আওয়ামী লীগকে এখনই ফিরিয়ে নিয়ে আসা হয় ক্ষমতায়, এরা যদি আটকে যায় তাহলে তো এদের পিঠের চামড়া থাকবে না। আওয়ামী লীগ বিরোধী কাউকে ক্ষমতায় বসাতে হবে, বসিয়ে সেফ এক্সিট নিতে হবে। এই যে আজকে যাদের ক্ষমতার মসমুদে দেখছেন, ক্ষমতার শীর্ষ পর্যায়ে দেখছেন, ধরুন ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশনটা হয়ে যাবে। এই ইলেকশন হবার কয়েক মাসের মধ্যে এগুলো কেউ দেশে থাকবে না, এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পর্যন্ত দেশে থাকবেন না। আপনাদের মনে আছে নিশ্চয়ই, মঈন ইউ আহমেদ কোথায়? আজ পর্যন্ত দেশে আসতে পেরেছেন? ঠিক তেমনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কিন্তু দেশে থাকবেন না, এবং কোথায় থাকবেন তিনি সেটিও তার নির্ধারণ করা আছেন। কোন দেশে যাবেন তিনি সেটা তার নির্ধারণ করা আছে। কাজেই হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগের যদি, বারবারই বলছি, যে বাংলাদেশকে নিয়ে দলাদলি হানাহানি বন্ধ করে বাংলাদেশের উপযোগী রাজনীতি হয় তাহলে খুব দ্রুত সময়ে ফিরবেন, কারণ তারেক রহমান দেশ চালাতে পারবেন না। আর যদি ব্যর্থ হয় তাহলে সেই বিএনপির মতো আবার 15-16 বছর অপেক্ষা করতে হবে। এখন সবকিছু নির্ভর করছে আওয়ামী লীগের উপরই, আওয়ামী লীগের ফেরা না ফেরা। হতাশার কিছু নেই, আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে।